আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতেই আমার প্রিয় আপুদের কাছে সেই পুরনো আবদারটা একবার করে নিচ্ছি। এখন পর্যন্ত কোনো আপুরা যদি আমার ভিডিও দেখে থাকেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আপনার একটা লাইক আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করবে। অনেক রান্নাবাড়ার আয়োজন, তাই সকালের নাস্তাও চলছে, পাশাপাশি দুপুরের রান্নাবাড়াও চলছে, যাতে সহজে কাজ এগিয়ে যায় সেজন্য। এটা আমার বোনের বাসার রান্নাঘর। রান্নাঘরটা অনেকটাই ছোট, আর ওরা লাইনের গ্যাসে রান্না করে। আম্মু গরুর মাংসটাকে হাতে মাখিয়ে দিচ্ছে যাতে খুব সহজে একটু রান্না করে নেওয়া যায়। আর ওরা দুপুরে রান্না করার জন্য কিছু শাক কিনে এনেছে। শাকগুলো দেখে তো আমি অবাক হয়ে গেছি, কারণ এটা হচ্ছে হাঁচি শাক, যেটা আমাদের বাসার পিছনের জায়গাতে এমনিতেই হয়ে থাকে। এগুলো কেটে কেটে আমার শ্বশুরাব্বা আরও ফেলে দেয় লোভ দিয়ে, টাকা দিয়ে লোভ দিয়ে এগুলোকে উঠিয়ে ফেলে দেয়। আর ঢাকা শহর এগুলোকে মানুষ কিনে তারপরে খায়। তো আমি এখন কি করব, আমি তো বাগান থেকে এগুলোকে একদম আগা থেকে ছিঁড়ে ছিঁড়ে আনি। এখন আমার বোনকে জিজ্ঞেস করছিলাম যে এগুলো কীভাবে কাটবো। তো আমার বোন বললো যে যেটুকু নরম আছে সেটুকু নিয়ে নাও। তো সেভাবেই কেটে নিলাম। আর আমার আব্বু আমাদের জন্য ডাব কিনে এনেছে 2টা। তো ডাব 2টার দাম শুনে আমি একদম অবাক হয়ে গেছি। এই 2টার ডাব নাকি 300 টাকা দাম নিয়েছে। ছোটোবেলায় আমরা নিজেদের গাছ থেকে এরকম ডাব কত খেয়েছি, আর তখন কিন্তু ডাবের দাম এত বেশি ছিল না। আব্বুর যেদিন অফিস ছুটি থাকতো সেদিনই আব্বু লোক দিয়ে ডাব পাড়াতো, আর আমরা গাছের গোড়ায় বসে যে যত পারতাম খেতাম। আর তখন ডাব খাওয়ার জন্য বাঁশের কঞ্চি দিয়ে কিন্তু স্ট্র বানানো হতো। তো সেই স্মৃতি মনে পড়লে এখন অনেক খারাপ লাগে যে সেই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না। যাই হোক, সে কথা মনে করে তো আর লাভ নেই। তো ডাবের মধ্যে একটু নারিকেলও কিন্তু হয়েছে, সেটাও আমি তুলে নিচ্ছিলাম। আর আমার আম্মা কিন্তু ছোট ছোট কাপে করে সবাইকে পানি দিয়ে দিচ্ছিল যাতে কেউ বাদ না পড়ে। আর আম্মা ছোট কাপের মধ্যে নারিকেলের পানি দিয়ে না, সেটার মধ্যে একটা একটা নারিকেল দিয়ে দিচ্ছে, এতে করে নাকি দেখতে অনেক ভালো লাগবে আর খেতে অনেক ভালো লাগবে। আর যথারীতি জাম ভর্তা তো আমাকেই বানাতে হয়। তো জাম যেহেতু বাসায় ছিল, জামগুলো নষ্ট হয়ে যাবে সেজন্য ভর্তা বানিয়ে নিলাম এক ফাঁকে। আর এদিকে লিচু, আম সব রাখা আছে, যার যখন যা মনে চাচ্ছে সে তখন সেটা নিয়ে খাচ্ছে। আর আমার বোন কিন্তু রান্না করছে, রোস্ট রান্না করার জন্য মুরগিগুলোকে ভেজে নিচ্ছে। আমরাও তাকে কাজে সাহায্য করছি। আর এখন রোস্ট রান্না করার জন্য মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছে। যে কোনো তরকারি আর যে কোনো মাছ মাংস যাই হোক না কেন, এগুলোর মশলাকে যদি ভালো করে কষানো যায় তাহলে তো খেতে অনেক ভালো লাগে, সেটা তো সবাই জানে। আর আমার বোনের রান্নার হাত এমনিতেও অনেক ভালো। ওর মতন আমি এত ভালো রান্না করতে পারি না। আমরা এদিকে রান্না করছি, আর অন্য একটা রুমে মামাতো খালাতো ভাই বোনেরা মিলে গল্প গুজব করছে। এখানে আমার ভাইয়াও আছে। আর এদিকে আমরা একে একে করে রান্না বাড়াগুলো সব কমপ্লিট করে নিয়েছি। তো রোস্ট রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে রান্নাঘরে একটু অন্ধকার, সেজন্য রোস্টের কালারটা এরকম একটু কালো কালো দেখা যাচ্ছে। রোস্টটা কিন্তু আসলে রান্না করা অনেক মজা হয়েছিল। আমি শেষের দিকে একটু পেঁয়াজ বেরেস্তা এবং একটু ঘি দিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আরও অনেক আইটেম রান্না করা হয়েছে। এই যে এটা রান্না করা হয়েছে চিংড়ি মাছ দিয়ে লাউ। যারা সবজি লাভার আছেন তারা তো লাউ চিংড়ি অনেক পছন্দ করেন। আমার কিন্তু পার্সোনালি লাউ এত বেশি পছন্দ না। এখানে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা ঝোল রান্না করা হচ্ছে, শুধু এই একটা রান্নাই বাকি আছে। আর আজকে যতগুলো রান্না হয়েছে এর মধ্যে আমি শুধু পোলাওটা রান্না করেছি, আর বাকি সব কিন্তু আমার বোন আর মা মিলেই রান্না করেছে। এখানে এই যে গরুর মাংসটা রান্না করা হয়ে গেছে। রান্নাঘরটা যেহেতু ছোট, তাই এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়েই পাতিলগুলো রাখা হয়েছে, তরকারির পাতিলগুলো। আর এখানে যে শাকটাকে ভাজি করে নেওয়া হয়েছে। বাচ্চারা সবাই মিলে একসাথে এক রুমে বসে মজা করে খেয়ে নিয়েছে। এই যে কাউকে আবার খাইয়ে দেওয়া হচ্ছে, কেউ আবার নিজে নিজেই খেয়ে নিয়েছে। আমার বোনের বাসাটা একদম রাস্তার পাশেই হওয়াতে সারাক্ষণই শুধু গাড়ি ঘোড়ার শব্দ আসতেই থাকে। এদিকে আমাদের মুনিয়া পাখি গলায় 2টা তসবি ঝুলিয়ে কিন্তু একদম দরবেশ বাবা সেজে এদিকে সেদিকে ঘোরাঘুরি করছে। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। বাসার ছোটরা তো আগেই খেয়ে ফেলেছে, আর বাসার মুরব্বি পুরুষ যারা ছিল সবাই আগে খাওয়া দাওয়া করেছে। এখন আমরা মহিলারা খাওয়া দাওয়া করব।
আর বিকেলের দিকে আমি একটু ভারী নাস্তা বানিয়েছিলাম আজকে, সেটা হলো ছিটা রুটি। আমি তো বাসায় আরেকদিন ছিটা রুটি বানিয়েছিলাম কোরবানির পরে, তো সেদিনকে আমাদের ভাইয়া আমাদের সাথে ছিল না। তো আম্মু খুব আফসোস করছিল যে তোমার ভাইয়া এই ছিটা রুটি খেতে অনেক পছন্দ করে, ও থাকলে ভালো হতো। তো ভাইয়ার উদ্দেশ্যেই আজকে এই পিঠাগুলো বানানো। আমরা পিঠা টিঠা খেয়ে বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম একটা দোকানে যাওয়ার উদ্দেশ্যে, ঘরের জিনিসপত্র কেনার উদ্দেশ্যে। আসলে আমি না, আমার ভাবি কিছু জিনিসপত্র কিনবে সেজন্য। তো আমার আবার এই ধরনের দোকানে ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে, কিনতে তো অবশ্যই ভালো লাগে। সংসারের জিনিস কিনতে কার না ভালো লাগে বলেন, তাই না পুরা? তো এই দোকানটা ছিল বেশ বড়, আর এই দোকানটা একদম আমার বোনের বাসার কাছেই, হেঁটে আসতে 2 মিনিট লাগে। আর এখানে সংসারের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়, স্টিলের বলেন, প্লাস্টিকের বলেন, সিরামিক্সের বলেন, সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। তো এখান থেকে আমি শুধু গ্লাসের ঢাকনার একটা হ্যান্ডেল কিনেছি, আর আমার ভাবি বাকি জিনিসপত্র কেনাকাটা করেছে। তারপরে রাতে এখন সবার জন্য রুটি বানাচ্ছি। বাসায় আজকে 3 জন ডায়াবেটিসের রোগী, তো সবাই রুটি খাবে। তো আমার বোনের বাসায় যে ব্রাউন আটা খায় ওরা, তো ব্রাউন আটা দিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি। এই আটাগুলো আমার মনে হয় কি কেমন যেন সিদ্ধ করলে না নরম নরম হয়ে যায়, নাকি আমি পারি না জানি না। আর আমার বোনের মেয়ের জন্য এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি। এই খিচুড়িটা রান্না করে নিলেই আজকের মতন কাজ বাজ একদম কমপ্লিট। তো এই খিচুড়িটা কিন্তু 3 বেলার জন্য রান্না করা হচ্ছে। এখন খাবে সকালে, আর পরের দিন দুপুরে খাবে, আবার সন্ধ্যার দিকে খিচুড়ি রান্না করা হবে মুনিয়ার জন্য। তো আজকে খিচুড়ি রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।